ভোটের পর বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক সোনারপুর। ছাব্বিশ দিন পর তিনি বেরোলেন, আর বেরোনোর পর এই ছবি। অভিষেককে লক্ষ্য করে প্রথমে কালো পতাকা, তারপর তাকে ঘিরে তুমুল বিক্ষোভ, জোর স্লোগান। অভিষেককে লক্ষ্য করে জুতো ছোড়া হলো, ডিম ছোড়া হলো, এলোপাথারি চাটি এলো অভিষেককে ঘিরে। অভিষেককে মাথায় হেলমেট পরালো পুলিশ, ঘাট ধাক্কায় খুলে পড়লো হেলমেট। প্রবল ধস্তাধস্তির ছবি, প্রবল ধস্তাধস্তি, আর সেই ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় সাংসদের জামা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল নিহত কর্মীর বাড়িতে যান সঞ্জু কর্মকার। কিন্তু কে সঞ্জু কর্মকার, তার সম্পর্কে কি বলছেন প্রতিবেশীরা? নেশা করে মৃত্যু সঞ্জু, ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু নয়, অশান্তিতে মৃত্যুর অভিযোগ খারিজ সোনারপুরে। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন, তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাইশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল, এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসেছে একটা বদমাইশ ছেলের জন্য। এটা আমরা কিছুটাই মানতে। আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা, এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে। একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায়, সেই জন্য সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। সাধারণ মানুষ কোনোভাবেই, এলাকার মানুষ সঞ্জু কর্মকারকে একজন সাধারণ তৃণমূল কর্মী বলতে রাজি নন। তার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন, সঞ্জুকে ক্রিমিনাল বলছেন এলাকার মানুষজন। এই সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে, আর তার থেকে বড় অত্যাচার তো মেন অভিষেক ব্যানার্জি করেছে। অভিষেক ব্যানার্জির দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসেছে। রাস্তাঘাট তো হচ্ছে না, সঞ্জু করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবে। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তিনিকেতনে রয়েছেন। চোর চোর চোর, পিসি চোর, ভাইপো চোর। আমি 10 বার করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি। এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে। মানুষের তীব্র ক্ষোভ এই সঞ্জু কর্মকারকে ঘিরে, এবং তার সঙ্গেই তার বাড়িতেই যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকে এভাবেই পুলিশে ঘেরাটোপে তাকে বের করা হয়। এভাবেই পুলিশ বাহিনী ঘিরে ধরে অভিষেককে, তারপরেই বেরোন সেই কর্মীর বাড়ি থেকে। পুলিশের ভূমিকা নিয়ে অভিষেক অভিযোগও করেছেন। কর্মসূচির সময় পুলিশ না থাকার অভিযোগ। কর্মসূচির অনুমতি মিলেছিল, কর্মসূচির অনুমতির আবেদন মেলে অভিষেক এমনটাই জানিয়েছেন। ফোন করলেও উত্তর মেলেনি, কথাও বলছেন অভিষেক। অর্থাৎ যেই সময় কর্মসূচির জন্য তিনি গিয়েছিলেন তখন পুলিশের কোনো পারমিশন ছিল না, পুলিশ সেখানে ছিল না, আর তারপরই এই ধরনের ঘটনা ঘটে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠানোর ব্যবস্থা নিয়ে। আমি হয়তো বেরোতে পারতাম, পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে
অবস্থান আমি এখান থেকে সরবো, এক চুল সরবো। আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই জানে না। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। এই ঘটনা অনভিপ্রেত। সোনারপুরের ঘটনা জনরোষ, বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাছিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। নিহত কর্মীর বাড়িতে যখন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরে তখন চলছিল এরকমই প্রবল বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী, পুলিশের সঙ্গেই স্পটে ছিল সেন্ট্রাল ফোর্স। তৃণমূল আমলে আক্রান্ত বিজেপি নেতারা, এক্স হ্যান্ডেলে পোস্ট একাধিক বিজেপি নেতার। ভোট প্রচারে আক্রান্ত জেপি নাড্ডা। নন্দীগ্রাম কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলা, ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত সাংসদ খগেন মুর্মু। তৃণমূল আমলে আক্রান্ত বিজেপি নেতারা, এক্স হ্যান্ডেলে পোস্ট একাধিক বিজেপি নেতার। দেখাবো আপনাদের 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 21 বিধানসভার প্রচারে আসেন জেপি নাড্ডা। 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। দেখুন, দেখাচ্ছি আমরা। 2020 10ই ডিসেম্বর জেপি নাড্ডাকে আক্রান্ত হতে হয়। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 21 বিধানসভার প্রচারে এসেছিলেন তিনি। 2020 10ই ডিসেম্বর সেই সময়কার জেপি নাড্ডার গাড়িতে হামলা। নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে নিউজ 8 এর অয়ন ভট্টাচার্য। অয়ন, বিজেপি নেতাদের ঠিক কি অভিযোগ? কারণ তৃণমূল আমলে আক্রান্ত বিজেপি নেতারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন একাধিক বিজেপি নেতারা, কি অভিযোগ করছেন তারা? আসলে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন, যেটা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে এই দৃশ্যটা সঠিক নয়, এবং বিজেপির দূর সম্পর্ক নেই, কোনো কর্মী বিজেপি কর্মী যুক্ত নেই। কিন্তু এটা মনে করিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে এটাই নিয়মিত সংস্কৃতি ছিল তৃণমূলের আমলে। শুধু বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাই নয়,
এই যে বিভিন্ন ছবি দেখাচ্ছ তোমরা, এই বিজেপি কর্মী শুধু আক্রান্ত হননি তৃণমূলের আমলে, সোশ্যাল মিডিয়ায় আজকে বিজেপি নেতৃত্ব মনে করিয়ে দিচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব, এমনকি তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এখন মুখ্যমন্ত্রী, কিভাবে তাদের ওপরে হামলা হয়েছে। যে ছবিগুলো দেখাচ্ছ, যে জেপি নাড্ডার ওপরে হামলা, জেপি নাড্ডা দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলেন 2020 সালে, সেই সময় পাথরের পর পাথর ছোড়া হয়েছিল এবং সেখানে যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো, সেই বুলেট প্রুফ গাড়ি না থাকলে যথেষ্ট আঘাতপ্রাপ্ত হতে হতো জেপি নাড্ডাকে। এই বিজেপি, এই ন্যারেটিভ, বিজেপি এগুলো মনে করিয়ে দিচ্ছে যে তৃণমূলের আমলে নিয়মিত এইটাই সংস্কৃতি ছিল, গণতান্ত্রিক পরিবেশ একেবারেই ছিল না। যেমন বিরোধী দলনেতা, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2রা মে নন্দীগ্রামে যখন তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন, প্রথমবার হারালেন, সেই দিন রাতে হামলা হয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরে। আবার যদি দেখি 5ই মে অগাস্ট মাসের 2025-এ, সেখানেও শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছিল। হামলার সংস্কৃতি এটাই ছিল এ রাজ্যের সংস্কৃতি, এটাই বোঝাতে চেয়েছেন বিজেপি নেতারা বারবার। যে 10ই ডিসেম্বর জেপি নাড্ডার উপরে যেমন হামলা হয়েছিল, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে গিয়ে শঙ্কর ঘোষ একেবারে ধাক্কা খেলেন, খগেন মুর্মুর মুখ ফাটিয়ে দেওয়া হলো। এইটাই বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নেতারা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলা হয়েছে সেটা উচিত হয়নি, কিন্তু যেভাবে অত্যাচার চলেছে বিজেপির ওপরে সেটা আরো ভয়ঙ্কর ছিল গত 15 বছরে। এটাই বোঝাতে চেয়েছেন বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত। আমার উপরে যেটা হয়েছিল গত 2025-এর 6 অক্টোবর তারিখে, সেদিন এটা হচ্ছে যে আমরা তো মানুষকে সাহায্য করতে গিয়েছিলাম, আর মানুষ তাদের কিভাবে করা যায়, সরকারি প্রকল্প কতটা তাদের নেওয়া যায়, এইসব বিষয় নিয়ে আমরা সাংসদরা ছিলাম। সেখানে যেভাবে একটা রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছিল, আমরা তো সেখানে কোনো রাজনীতিও করতে যাইনি, কোনো ঝান্ডাও ছিল না। তো ওরা আমাদের উপরে আক্রমণ করেছিল এবং আপনারা শুনেছেন, দেখেছেন, আপনাদের চ্যানেলের থেকেও সমস্ত দেখেছেন, সব চ্যানেল ছিল, এবং ওরা সরাসরি বলেছে এটা হচ্ছে এখানে বিজেপির কোনো জায়গা নেই, এখানে তৃণমূল কংগ্রেসের সব আছে, তৃণমূলেরাই থাকবে, বাকিরা আপনারা সব চলে যান, আপনারা সব হচ্ছেন বিজেপি থেকে যারা এসছেন সব, আমরা সব দিদির লোক, আমরা চলে যাওয়ার মুখে তারপরে আমাদের পেছনে ধাওয়া করেছে, গাড়িতে ওঠার পরে কাঁচ ভেঙেছে, তারপরে পাথর ছুঁড়ে আক্রান্ত হতে হয়েছে। পশ্চিম বাংলার মানুষ এখন ওরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, তো এটা তো অনেক কম, কিছুই করেনি। তো আজকে ওরা বলে পরে কি বলছো, আর যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার না আসতো, তৃণমূলের সরকার হতো, তাহলে পশ্চিমবাংলা তো পশ্চিমবাংলা হতো না, বাংলাদেশও করতো, পশ্চিম বাংলাদেশ করতো, আগুন জ্বলতো। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে জুটেছিল মাওবাদী তকমা, খাটতে হয়েছিল জেল। সেদিনের স্মৃতি আজও কাঁদায় শিলাদিত্য চৌধুরীকে। মনে পড়ে এখনো? মনে পড়লে তো মনে পড়লে কথা বলতে পারি। দিন কাটিয়ে 2012 সালে 8 আগস্টের দিনটা মনে পড়লে ভয়াবহ দিকে খাবার পড়ছে। সে সময়ের মুখ্যমন্ত্রী জনসভার মঞ্চ থেকে জানতে চেয়েছিলেন কারো কোনো অভিযোগ আছে কিনা। নেত্রীর প্রশ্নে সাড়া দিয়েছিলেন তরুণ শিলাদিত্য চৌধুরী। জানতে চেয়েছিলেন ধানের দাম এত কম কেন আর সারের দাম এত বেশি কেন। প্রশ্ন শুনেই চটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলাদিত্যর গায়ে ছেঁটে দিয়েছিলেন মাওবাদী তকমা।
মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার অপরাধে জেল খাটতে হয়েছিল ঝাড়গ্রামের বিনপুরের শিলাদিত্য চৌধুরীকে। চিরদিন কাহারও সমান নাহি যায়, সময় বদলায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, জনতার রায়ে রাজপাট হারিয়েছেন তিনি। 14 বছর পরেও সেদিনের কথা মনে করলেই শিলাদিত্য চৌধুরীর চোখে জল। আমি এইভাবে আশা করিনি যে একটা সরকারকে প্রশ্ন করলে মাওবাদী তকমা দিয়ে জেল খাটাবে। সেই জেল 14 দিন জেল কেটেছি, 12 বছর কেসটা টেনেছি, 12 বছর পরে কেসটা উঠেছে। অবশ্যই করবো প্রতিবাদ। অন্যায় যেমন অন্যায় মনে হলে আমার শুধু মনে হবে না, রাজ্যবাসীকেও বুঝতে পারবে যেটা অন্যায় হচ্ছে। প্রতিবাদ করবো, প্রতিবাদ এলে অবশ্যই প্রতিবাদ করবো। প্রতিবাদ করলেই মুখ বন্ধ, পুলিশের জুজু। তৃণমূল আমলে বারবার এই অভিযোগ উঠেছে। এর শুরুটা ছিল শুরু থেকেই। 2012 সালের 8ই আগস্ট মমতা তখন সদ্য ক্ষমতায় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে সভা করেন। সেই সভাতেই সারের দাম নিয়ে প্রশ্ন করেছিলেন শিলাদিত্য চৌধুরী। হ্যাঁ, বলেছিল যে কারো কিছু বলার থাকলে বলতে পারেন। কথাটা আমি বলেছিলাম, আমরা চাষি ভাই তো, সামান্য জমি চাষ করি। তখন ধানের দাম ছিল 700 টাকা কেজি, আর কুইন্টাল হিসাবে 700 টাকা কুইন্টাল, আর সার 28 টাকা কিলো ছিল। সেই কথাটাই দিদিকে বলতে গেছিলাম, খুব বিকট আওয়াজ করে হাত তুলে বলেছিলাম। সেই মুহূর্তে উনি আমাকে স্টেজ থেকে বলেছিলেন যে ইনি মাওবাদী, এনাকে ধরাম। সেই মুহূর্তে আমাকে ধরে নিয়ে যায়। তারপরে 14 দিন জেল খাটাই। 14 দিন জেল খাটার পরে আমি ছাড়া পাই। ছাড়া পাওয়ার পরে 12 বছর কেসটা টেনেছি, 12 বছর। তারপরে কেসটা উঠেছে। এর মাঝখানে এবার মনোনয়ন কমিশন ঘোষণা করেছিল 2 লাখ টাকা রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই টাকা আমি হাইকোর্টে জিতে আছি, তাও পাই। অনেকদিন হলো কৃষিকাজ ছেড়েছেন শিলাদিত্য। তিনি এখন ঝাড়গ্রাম মেদিনীপুর রুটের বাস কন্ডাক্টর। 1 যুগ পেরিয়ে গিয়েছে, সরকার বদলেছে, কিন্তু সেদিনের সেই ক্ষত আজও দগদগে। মনে বলে দিলে তোরা কি কথা বলতে পারি না। 6 দিন কাটিয়ে 2012 সালে 8 আগস্টের দিনটা মনে পড়ে। ভয়াবহ দিকে আমার পক্ষে। কিন্তু বিজেপি রাহুল দা তো রাজ্য সভাপতি ছিলেন, উনি জেলে আমার সঙ্গে দেখা করেছিলেন। সেই মুখ্যমন্ত্রী নেই, সেই সরকারও আর নেই। নতুন সরকার নিয়ে আশাবাদী শিলাদিত্য। প্রতিবাদ অন্যায় যেমন অন্যায় মনে হলে আমার শুধু মনে হবে না, রাজ্যবাসীকেও বুঝতে পারবে যেটা অন্যায় হচ্ছে। প্রতিবাদ করবো। আগে বিগত সরকারও এইভাবে আমাকে জেল খাটালো। এই সরকার কিছু করুক নাই করুক, আমার পাশে যেমন একটু দাঁড়ায়, যে মাসকে যেমন ঠিকভাবে পরিষেবাটা দিতে পারে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।